নমস্কার। এএনএম অ্যান্ড জিএনএম অনলি চ্যানেলে সকলকে স্বাগত জানাই। দেখো, আজকে চলে এসেছি ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে, যেই ক্লাসে আমি তোমাদের সাথে ডিসকাস করব ইংলিশের খুব ইম্পর্টেন্ট টপিক, সেটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। ঠিক আছে, দেখো এই দিয়ে অর্থাৎ 2021 সাল থেকে এক্সাম নেওয়া শুরু হয়েছে। 2021 সালে দুটো শিফট হয়েছে, 2022 সালে দুটো শিফট এবং 2023 সালে একটা শিফট। তার মানে মোট 5বার কিন্তু এক্সাম হয়েছে। কিন্তু যদি দেখা যায় এই 5বারে তোমার 14টা অর্থাৎ হচ্ছে 14 কোশ্চেন্স ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপরে এসছে। তার মানে তুমি ধরে নিতে পারো গড়ে প্রতি বছর কিন্তু বা প্রতিটা পরীক্ষায় 3টে করে, 2 থেকে 3টা কিন্তু গড়ে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস থাকে। কথাটা আবার একটু রিপিট করে দিই, তোমাদের ভালো করে বলে দিই যে এএনএম অ্যান্ড জিএনএম যে এক্সাম আছে, প্রতিটা শিফটে যদি ধরা যায়, যেমন গত বছরে একটা শিফট হয়েছে, তার আগে 2 বছরে 2টো করে শিফট হয়েছে, প্রতি বছর গড়ে কিন্তু 2 থেকে 3টা কোশ্চেন কিন্তু পার শিফটে বা প্রতি পরীক্ষাতে আসবে। এইটা মাথায় রেখে কিন্তু এই টপিকটা তোমরা দেখা শুরু করো এবং তোমরা দেখলে বুঝতে পারবে যে কিভাবে এইটাকে অ্যাপ্রোচ করতে হবে। এবং টেনশনের তো কোনো ব্যাপারই নেই, ঠিক আছে? আমি তোমাদের ভালো করে বলে দেবো যে কিভাবে তোমরা ভালো করে এটাকে দেখবে এবং অ্যাপ্রোচ করবে। কোশ্চেন বাই কোশ্চেন আমরা আলোচনা করব, ঠিক আছে? চলো দেখো, কোশ্চেনটা এভাবে থাকবে। কিভাবে থাকবে? চুজ দ্য এফেক্টিভ ওয়ার্ড, মানে ধরো অনেকগুলো যে এই যে অপশনসগুলো আছে, এর মধ্যে একটা ওয়ার্ড চুজ করতে হবে টু ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক টু মেক দ্য সেন্টেন্স মিনিংফুলি কমপ্লিট। মানে এই যে গ্যাপটা আছে, এই গ্যাপে 4টা ওয়ার্ডের মধ্যে একটা ওয়ার্ডকে বসিয়ে তোমার সেন্টেন্সটাকে কমপ্লিট করতে হবে। দেখো, এখানে কিন্তু তোমাকে উপযুক্ত ওয়ার্ড খুঁজতে হবে, এই জন্য এর নাম হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। এটা কিন্তু প্রিপোজিশন বা তোমার হচ্ছে আর্টিকেল কিন্তু না, ঠিক আছে? এটা হচ্ছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, একটা ওয়ার্ড দিয়ে, অ্যাপ্রোপ্রিয়েট ওয়ার্ড দিয়ে খুঁজে তোমাকে বুঝতে হবে, মানে বুঝে নিয়ে তোমাকে ফিল করতে হবে। দেখো প্রথমে কি আছে, সেন্টেন্সটা কেমন আছে? অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর ড্যাশ টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। মানে বলছে যাদের 17 বছর হয়ে গেছে তারা ড্যাশ এই পরীক্ষাটায় আবেদন করার জন্য। তাহলে এখানে অপশানগুলো কী আছে একটু দেখে নাও। এলিজিবল মানে যোগ্য। লেজিবল কাকে বলে জানো? যখন হাতের লেখা পড়া যায়, সেই মানে অনেকে হাতের লেখা আছে না, পড়া যাচ্ছে না, সেই লেখাগুলোকে বলে ইললেজিবল। মানে যেটাকে, যে হাতের লেখা পড়াই যায় না, এত দুর্বোধ্য, তাকে বলা হচ্ছে ইললেজিবল। আর যেই হাতের লেখা বেশ সুন্দর পড়া যায় তাকে বলে লেজিবল। আর আগে সিলেক্টেড। এবার দেখো, সিলেক্টেড যারা পরীক্ষার্থী আছে তারা তারা সিলেক্টেড যারা আছে তারা আর পরীক্ষা দিয়ে কি করবে? সুতরাং এইটা কিন্তু হবে না, হবে কোনটা? এলিজিবল। মানে এলিজিবল মানে যারা যোগ্য, মানে যোগ্য মানে কোনো একটা পরীক্ষা দিতে গেলে যে যে যোগ্যতাগুলো প্রয়োজন, সে যোগ্যতাগুলো যাদের থাকবে তারা কিন্তু কোনো একটা পরীক্ষায় অ্যাপ্লাই করতে পারবে। তাহলে এখানে কিন্তু অবশ্যই কোনটা আনসার হবে? এলিজিবল। বলছে অনলি দোজ হু হ্যাভ কমপ্লিটেড 17 ইয়ার্স অফ এজ আর এলিজিবল টু অ্যাপ্লাই ফর দ্য এক্সামিনেশন। এবার দেখো, খুব মজার বিষয়টা কি দেখো তো, 2021 সালে ফার্স্ট শিফটে এই কোশ্চেনটা এসেছিল, 2022 সালে ফার্স্ট শিফটে একদম এক্স্যাক্ট এই কোশ্চেনটাই এসেছিল। তার মানে তুমি দেখতে পাচ্ছ যে ইংলিশে কিন্তু একটু ভালো করে যদি তুমি প্রিভিয়াসের একটু দেখে নাও, ইউ ক্যান হ্যাভ অ্যান মানে ভেরি ব্রড আইডিয়া অ্যাবাউট হোয়াট মে কাম অ্যান্ড হোয়াট মে নট, ঠিক আছে? সুতরাং একটু ভালো করে দেখে নাও, একটু তুমি আন্দাজ পেয়ে যাচ্ছ। 2বার কিন্তু 2 বছর পর পরই সেম কোশ্চেন রিপিট হয়েছিল, ঠিক আছে? চলে আসো কোশ্চেন নাম্বার 2। দোজ হু হ্যাভ, আরও সামনের কথাটা লিখিনি, একবার ডাইরেক্ট কোশ্চেন দিয়ে দিয়েছি। দোজ হু হ্যাভ ওয়েল ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ হ্যাভ প্রসপার্ড। কি বলছে? যারা কিনা হ্যাভ ওয়েল মানে খুব ভালোভাবে ড্যাশ দেয়ার ট্রানজিশন ফ্রম ভিলেজ লাইফ টু সিটি লাইফ। এবার মানে কি, ধরো আমরা যেমন ভিলেজ থেকে অনেক সময় কী হয়, সিটিতে যাই, হয়তো ভিলেজে থেকে সিটিতে গিয়ে নতুন জীবন শুরু করি, হয়তো পড়াশোনা থেকে শুরু করে কর্মজীবন শুরু করি। তো বলছে যারা ভিলেজ থেকে শহরে, এই যে ট্রানজিশন মানে কি, মানে ট্রান্সফরমেশন বলতে পারো বা পরিবর্তন বলতে পারো। এই যে পরিবর্তন হয় ভিলেজ লাইফ থেকে সিটি লাইফে যাওয়ার যে একটা প্রক্রিয়া, সেই প্রক্রিয়াটা যারা ভালোভাবে করতে পারে তারা কিন্তু জীবনে প্রসপার মানে উন্নতি করে। দেখো এটা কি কি হতে পারে? দেখো এই যে ধরো ট্রানজিশন মানে একটা চেঞ্জ, মানে কোনো একটা জিনিস থেকে অন্য একটা জিনিসে যাওয়ার যে প্রক্রিয়াটা, যে চেঞ্জেসগুলো আসে তাকে বলে, সেই সময়টাকে বলা হচ্ছে ট্রানজিশনাল পিরিয়ড বলে। হ্যাঁ, এখানে কী হয়? ম্যানেজ হবে না টেকেন হবে, ট্রায়েড হবে না ফাইনালাইজড হবে? দেখো যারা কিনা ভালোভাবে ফাইনালাইজ করে, মানে একদম মানে ঠিকঠাক একদম ফাইনাল করে নেয়, কখনোই এটা হবে না। ট্রাই করে, ট্রায়ের থেকে ভালো
টেকেনের থেকে সব থেকে বেশি ভালো হচ্ছে ম্যানেজ। কি বলছে, যারা কি না ভালোভাবে ম্যানেজ করতে পারে এই যেমন তোমরা একটা জিনিস খেয়াল করে দেখবে, ইমোশনাল ম্যানেজমেন্ট বলে একটা ব্যাপার আছে। যেমন ধরো আমরা সবসময় যে আচরণ করি, আমরা যে ইমোশন যে প্রকাশ করি, রাগ, দুঃখ, ক্ষোভ, এইটাকে কিন্তু আমাদের ম্যানেজ করতে হয়। যেমন ধরো আমরা যদি বড় হয়ে যাই তাহলে কিন্তু কথায় কথায় কিন্তু আমরা কাঁদতে পারবো না, এইটাকে বলে ইমোশনাল ম্যানেজমেন্ট। এই জন্য এখানে কি আছে বলো তো, দোজ হু হ্যাভ ওয়েল ম্যানেজ দেয়ার ট্রানজিশন, মানে ভালো করে ম্যানেজ করতে পারে এই ট্রানজিশন পিরিয়ডটাকে, মানে সিটি লাইফ ভিলেজ লাইফ থেকে সিটি লাইফের যে ট্রানজিশনটা সেটাকে ম্যানেজ করতে পারে, তারাই কিন্তু জীবনে সফল হয়। এখানে ম্যানেজড ওয়ার্ডটা হবে। এবার মজার বিষয় খালি দেখো, 3বার পরীক্ষা এসছে, 2021 সালেও এসছে, 2022 সালে, 2021 সালের সেকেন্ড শিফটে, 2022 সালের সেকেন্ড শিফটে এবং 2023 সালেও কিন্তু সেম কোশ্চেন রিপিট হয়েছে। তাই বলছি আমি যে ভিডিওগুলো দেবো সেই ভিডিওগুলো তোমাদের জন্য ভীষণ কার্যকরী হবে এবং তোমাদের কিন্তু তোমাদের জন্য এই ভিডিওগুলো নাম্বার নিয়ে আসবে, এটুকু গ্যারেন্টি আমি দিতে পারি। আমি এইভাবেই তোমাদের জন্য ভিডিওগুলো তৈরি করার চেষ্টা করব। ভালো লাগলে সঙ্গে থাকো এবং কমেন্টে তোমার মূল্যবান যে তোমার যে চিন্তাভাবনা সেটাকে শেয়ার করো, ঠিক আছে? চলো 3 নাম্বার কোশ্চেনটা কি আছে, অশোক হ্যাড টু ড্রপ হিজ প্ল্যান অফ গোয়িং টু দ্য পিকনিক অ্যাজ হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্য পিরিয়ড। বলছে অশোককে ড্রপ করতে হচ্ছে। ড্রপ মানে মানে কোনো একটা প্ল্যানকে যখন আমরা রাখি না, এটা আমি করতে পারবো না, এটাকে বলে ড্রপ দ্য প্ল্যান, মানে প্ল্যানটাকে রাখতে হচ্ছে, বাদ রাখতে হচ্ছে। কি কোন প্ল্যানটাকে? পিকনিক যাওয়ার প্ল্যানটা। কারণ তার হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ ডিউরিং দ্য পিরিয়ড, কিছু ওর মানে বিষয় আছে যেটাকে করতে হবে, যার জন্য ওকে পিকনিক বন্ধ করতে হবে। আর্জেন্সি জরুরি, নাকি প্রিপারেশন অন্যান্য প্রস্তুতি, নাকি কমিটমেন্ট কিছু প্রতিশ্রুতি বা কিছু আগের থেকে কিছু বাধ্যবাধকতা আছে এটা, নাকি অ্যারেঞ্জমেন্ট কিছু কোনো কিছুর জন্য সব কিছু সাজাতে গোছাতে হবে, এই জন্য কী জন্য ওকে পিকনিকটাকে ক্যান্সেল করতে হচ্ছে? ওর আর্জেন্সিস মানে কি জরুরি কোনো সমস্যা আছে, নাকি কোনো প্রিপারেশন আছে, নাকি কোনো কমিটমেন্ট আছে, যে নাকি হচ্ছে অ্যারেঞ্জমেন্ট আছে, মানে অন্য কিছু সাজানো গোছানোর ব্যাপার আছে। দেখো এখানে দুটো কিন্তু প্রথমে বাদ দেওয়া যায়, প্রিপারেশন এবং অ্যারেঞ্জমেন্ট। প্রিপারেশন মানে প্রস্তুতি নেওয়ার জন্য কি ও পিকনিকটা না বাদ দিবে যাওয়াটা? না, মানে কোনো কিছু প্রিপারেশন মানে কি, মানে যে কোনো কিছু প্রিপারেশন হতে পারে। এবং অ্যারেঞ্জমেন্ট মানে কোনো কিছু সাজাতে গোছাতে কি ও যাওয়ার সাজানো গোছানোর জন্য কি পিকনিকটা বাদ দিবে? একদম না। থাকলো হচ্ছে আর্জেন্সি জরুরি অবস্থা নাকি কমিটমেন্ট, কোনটা হবে? তোমার মনে হয় দুটোই হতে পারে স্যার। আমি বলি দেখো, বলছে হি হ্যাড সার্টেন ড্যাশ টু কিপ, তার মানে কি তার এমন কোনো কাজ আছে যেটা তাকে করতে হবে। তার মানে জরুরি তো হঠাৎ করে চলে আসবে, ওই তো কোনো কাজের মধ্যে পড়ে না। এখানে হবে কি কমিটমেন্ট। কমিটমেন্ট মানে কি হয়তো কোনো অন্য কোনো প্রতিশ্রুতি আছে। যেমন ধরো তোমার এখন কমিটমেন্ট হচ্ছে তুমি ভালো করে পড়ে এএনএম জিএনএম পরীক্ষা ভালো করে দিয়ে সরকারি কলেজে র্যাঙ্ক করে অল্প টাকায় এই কলেজ মানে এএনএম জিএনএম কোর্স করে নিয়ে তুমি কিন্তু সরকারি চাকরি পাবা। এটাই এখন তোমার কাছে নিজের কাছে কমিটমেন্ট, যে এই কয়টা মাস আমি শুধুমাত্র এএনএম জিএনএমের জন্য ভালো করে পড়বো। এটা হচ্ছে কমিটমেন্ট বা নিজের কাছে নিজের প্রতিশ্রুতি, এইটাকে বলছে কমিটমেন্ট। তার মানে এখানে কী হবে? হি হ্যাড সার্টেন কমিটমেন্টস। এবার মজার বিষয় আবার দেখো, 2021 সালে সেকেন্ড শিফটে এসেছিল, 2022 সালেও সেকেন্ড শিফটে কিন্তু এই সেম কোশ্চেনটা রিপিট হয়েছিল। সুতরাং দেখছো কোশ্চেন কী করে সুন্দর করে রিপিট হচ্ছে। চলো এবার 4 নম্বর কোশ্চেন দেখি। বলছে আই শ্যাল নট জয়েন, আমি জয়েন করবো না, আমি যুক্ত হব না, ড্যাশ ইউ নিড মি। বলে আমি যুক্ত হব না। কোশ্চেন অপশনগুলো কী আছে? ইফ নট যদি না, ইফ যদি, হোয়েদার যদি, এবং আনলেস হচ্ছে যদি না। কোনটা হবে বলো তো? দেখো আমি জয়েন করব না যদি তোর আমাকে দরকার হয়, তাহলে যদি তো কোনো মতেই হবে না। তার মানে এই যে যদি আছে বি নাম্বার এবং সি নাম্বার, হোয়েদার মানেও যদি, তার মানে এই দুটো যদি তো হবেই না। এখন যদি না, ইফ নট মানেও যদি না, আনলেস মানেও যদি না, কিন্তু কোনটা বেশি অ্যাপ্রোপ্রিয়েট বলো তো? অবশ্যই কিন্তু হবে হচ্ছে আনলেস। কী হবে আনলেস মানে? আই শ্যাল নট জয়েন, আমি জয়েন করবো না যদি না ইউ নিড মি, যদি না তোমার আমাকে দরকার হয়। সবচেয়ে অ্যাপ্রোপ্রিয়েট কোনটা এখানটাতে? অবশ্যই আনলেস। এবার আবার দেখো কি মজার বিষয়, 2021 সালের সেকেন্ড শিফটে এবং 2022 সালের সেকেন্ড শিফটে কিন্তু সেম কোশ্চেন রিপিট হয়েছিল। ঠিক আছে, চলো সেম কোশ্চেন কিন্তু রিপিট 2021 সালে এবং 2022 সালে। চলো 5 নাম্বার কোশ্চেনে চলে যাই। দিস ইজ দ্য ড্যাশ চোজেন ফর দ্য স্কুল টু কাম আপ। বলছে দিস ইজ দ্য ড্যাশ চোজেন ফর দ্য স্কুল টু কাম আপ। এখানে অপশানসগুলো কী আছে? সাইট, 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 প্লট, এরিয়া। এবার দেখো বলছি এইটাই হচ্ছে কোনটা? এই প্রথম এসআইটি, সাইট মানে কি জায়গা, এই সাইট মানে কি দৃশ্য। তাহলে দেখো এটা তো বোঝাই যাচ্ছে যে এটাই হচ্ছে সেই দৃশ্য। দৃশ্যর কথা তো বলা হচ্ছেই না। এটাই হচ্ছে সেই জমি যেখানে স্কুলটা আসবে, কখনোই না।
এটাই হচ্ছে সেই এরিয়া। এরিয়া হতে পারে আর সাইট হতে পারে, কিন্তু যখন কোনো একটা বিল্ডিং বা কোনো প্রতিষ্ঠান যখন আসার ব্যাপার থাকে সেইটাকে বলা হচ্ছে সাইট। তোমরা অনেক সময় শুনে থাকবে সিনেমাতে, যারা ইঞ্জিনিয়ার আছে তারা বলে আমরা সাইট ভিজিট করতে যাচ্ছি। সাইট মানে যেখানে কাজ হচ্ছে সেই এরিয়াটা, তার নাম হচ্ছে সাইট। এখানে অপশনে কোনটা হবে? এসআইটি, সাইট। সাইট মানে হচ্ছে জায়গা, ঠিক আছে? আর এরিয়া মানে লোকাল হয়। তো কোনটা বেশি ভালো হবে? অবশ্যই SITE হবে কিন্তু, ঠিক আছে? 2023 সালে কোশ্চেনটা এসেছিলো। 2023 সালে আর একটা কোশ্চেন দেখো, এইটাকে বলছে পেয়ার। যেটা আমি মনে আছে তোমাদের ইংলিশের কোন কোন টপিক থেকে কোশ্চেন এসেছিলো, সেখানে আমি বলেছিলাম তোমাদের দুটো কোশ্চেন পেয়ারের এসেছিলো। পেয়ার মানে দুটো এরকম গ্যাপ দেওয়া আছে, দুটো গ্যাপের জন্য এই দুটো করে ওয়ার্ড দেওয়া আছে, তুমি প্রয়োজন মতো কোনটা কোথায় কোন ওয়ার্ডটা বসবে সেটা তোমাকে লাগাতে হবে, ঠিক আছে? চলো এখানে কি আছে, প্রথম অপশনটা দেখি। দ্য ড্যাশ ইম্পোজড ফর নন পেমেন্ট ওয়াজ টু ড্যাশ ফর ইট টু ব্রিং এনি ইমপ্রুভমেন্ট। বলছে মানে দ্য ড্যাশ ইম্পোস্ট ফর নন পেমেন্ট, হয়তো কোনো কিছু পেমেন্ট ঠিকমতো করোনি। আচ্ছা, পেমেন্ট যদি কোনো কিছু না করো তার জন্য তোমাকে কী দিতে হয়? তোমাকে দিতে হবে হচ্ছে তার জন্য ফাইন বা পেনাল্টি। তার মানে দেখো, এই যে পানিশমেন্ট কিন্তু হবে না। কোনো কিছু যদি তুমি না দেরি করে দাও, তোমাকে কি করতে হবে? তোমাকে তার জন্য তোমাকে ফাইন ভরতে হবে। তাহলে টোল মানে ট্যাক্স ধরে নাও, আর পানিশমেন্ট মানে শাস্তি, এই দুটোই হবে না। থাকলো কোনটা? পেনাল্টি আর হচ্ছে ফাইন। বলছে দেখো, কিন্তু এবার কোশ্চেনটা ভালো করে বোঝো। দ্য পেনাল্টি, বা আমি যদি দ্য ফাইন বলি অসুবিধা নেই, ইম্পোজড ফর নন পেমেন্ট, বলছে যেই পেনাল্টি বা যেই ফাইনটা রাখা হয়েছে নন পেমেন্টের জন্য ওয়াজ টু ড্যাশ, মানে খুবই লো মানে খুব কম, আর সিভিয়ার মানে প্রচণ্ড বেশি। অসুবিধা নেই, পরে দেখি। ফর ইট টু ব্রিং এন ইমপ্রুভমেন্ট, বলছে ওইটা এতটাই কম, এতটাই বেশি হলে তো ভালো হতো। বলছে এতটাই কম যে ওটা কোনো ইমপ্রুভমেন্ট আনবে না। যেমন ধরো, তোমার হয়তো ইলেকট্রিক বিল তুমি দিতে দেরি করছো, হয়তো দেখা গেল বলো 2 মাস দেরি করলে 2 টাকা। কথাটা খুব মন দিয়ে শুনবে। ইলেকট্রিক বিল 2 মাস দেরি করলে 2 টাকা ফাইন। তুমি বলবে দাদা 2 মাস পরেই দিব। যদি বলে 3 মাস পরে হলে 3 টাকা ফাইন হবে, বলে পরেই দিব থাক। তাহলে কি কোনো ইমপ্রুভমেন্ট হবে ইলেকট্রিক কোম্পানিগুলোর? না। যদি বলে 1 মাস দেরি করলে 500 টাকা করে ফাইন, 2 মাস দেরি করলে 1000, 3 মাস দেরি করলে 1500, তুমি কিন্তু তখন দেখবে 1500 টাকা ফাইন। ইরে বাবা, এত ফাইন হলে আমি দিয়ে ফেলি। তাহলে কিন্তু ইলেকট্রিক কোম্পানি বা ইলেকট্রিসিটি যে কোম্পানি আছে তাদের লাভ হবে। তাহলে বুঝতে পারছো, এখানে একটু সেন্টেন্সটা বুঝে করতে হবে। পেনাল্টি মানেও ফাইন, ফাইন মানেও ফাইন, কিন্তু লো হবে না সিভিয়ার হবে? অবশ্যই এখানে হবে হচ্ছে লো, ঠিক আছে? চলো তাহলে এই নাম্বারটা একদম সঠিক অপশন। নেক্সট কোশ্চেনে চলে আসি। কি বলছে? উই আর ড্যাশ টু হ্যাভ হিম ড্যাশ হেয়ার মেক দিস ফাংশন আ গ্রেট সাকসেস। তার মানে সাকসেস মানে কি? পজিটিভ ওয়ার্ড। তার মানে দেখো, আমরা তাকে উই আর ড্যাশ টু হ্যাভ হিম, মানে আমরা তাকে পেয়ে কিছু একটা হয়েছি, খুশি হই, দুঃখ পাই, কিছু একটা হয়েছি। কারণ সে আসাতে এই ফাংশনটা কি হয়েছে? সে আসাতে এই ফাংশনটা হচ্ছে খুব সাকসেসফুল। তার মানে দেখো, সরি যেটা আছে, আমরা খুব দুঃখিত হলে কি আর সাকসেসফুলের কথাটা বোঝাতো? তাহলে সরি প্রথমেই হবে না। এবার চলে আসো, আমরা খুব প্রাউড ফিল করছি যে সে লিভ করে গেছে, মানে সে ফাংশনটা ছেড়ে চলে গেছে, যার জন্য ফাংশনটা খুব সাকসেসফুল হয়েছে। তা আমরা কারোর জন্য গর্ব অনুভব করতে পারি যে সে ফাংশনটা ছেড়ে চলে গেছে, তাহলে লিভ এটাও হবে না। থাকলো কি? প্লিজড নাকি হ্যাপি, কোনটা? বলছে উই আর হ্যাপি টু হ্যাভ হিম ওভার হেয়ার, না উই আর প্লিজ টু হ্যাভ হিম ওভার হেয়ার, নাকি উই আর হ্যাপি টু হ্যাভ হিম লাই হেয়ার মেক দিস ফাংশন আ গ্রেট সাকসেস। কোনটা হবে? দেখো, প্লিজড মানে খুব খুশি বা প্রসন্ন, হ্যাপি মানেও খুশি, কিন্তু কোনো কিছু পেয়ে যখন আমরা খুব প্রসন্ন হয়ে যাই তাকে আমরা প্লিজড এখানে বেশি ভালো হবে। অসুবিধা নেই, হ্যাপিটাও হবে, কিন্তু তারপরে কথাটা দেখো, ওভার হেয়ার নাকি লাই হেয়ার। লাই মানে কি? শুয়ে থাকা, কিন্তু কোনটা হবে? এখানে শুয়ে আসার জন্য অনুষ্ঠানটা বেশি সাকসেসফুল হয়েছে, এটা হবে না। তার অপশন কোনটা হবে? অবশ্যই হবে প্লিজড এবং ওভার হবে। তাহলে মাথায় রাখবে, এইটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। তোমরা দেখে নাও ভালো করে, কিন্তু তোমরা দেখে নিও, তোমরা কিন্তু ভালো করে এগুলো ভালো করে বারবার করে দেখে নিও, ঠিক আছে? একদম কমনও কিন্তু এখান থেকে চলে আসতে তোমাদের পারে। নেক্সট চলে আসো, সাম পিপল ড্যাশ দেমসেলফ। তা দুটো পেয়ার ছিল, দুটো পেয়ার করে ফেললাম। এবার চলে আসো 8 নাম্বার কোশ্চেন। বলছে সাম পিপল ড্যাশ দেমসেলভস ইনটু বিলিভিং দ্যাট দে আর ইন্ডিসপেন্সেবল টু দ্য অর্গানাইজেশন দে ওয়ার্ক ফর। বলছে কিছু মানুষ, একটা ফাঁকা দেওয়া আছে, এখানে একটা কিছু ওয়ার্ড বসাতে হবে, যে নিজেদেরকে কিছু একটা মনে করে যে তারা ছাড়া তাদের যে কোম্পানিটা আছে, যে কোম্পানিতে সে কাজ করে, সেই কোম্পানিটা চলবেই না। ইন্ডিসপেন্সেবল মানে সে হচ্ছে কোম্পানির জন্য অপরিহার্য, মানে সে না থাকলে কোম্পানি যেন চলবেই না। তাহলে সাম পিপল ড্যাশ দেমসেলফ, ফোর্স দেমসেলফ হবে,
ডেলিউট দেমসেলফ, কিপ দেমসেলফ, আস দেমসেলফ। দেখো একটা ওয়ার্ড আছে ডেলিউট, ডেলিউট মানে কি ডেলিউশন থেকে ওয়ার্ডটা আসছে, ডেলিউট। ডেলিউট মানে কি নিজের প্রতি একটা ভ্রান্ত ধারণা থাকা, মানে মনে করে আমি হচ্ছে সেই লোক, মানে আমি সেই ইম্পর্টেন্ট লোক, কিন্তু আদতেও দেখা যাবে তেমন কোনো ইম্পর্টেন্স নেই, কিন্তু নিজে মনে করছে, নিজের প্রতি নিজের ভ্রান্ত ধারণাকে বলে ডেলিউশন, সেখান থেকে একটা ওয়ার্ড আসছে ডেলিউট, এটা ভার্ব। তাহলে সাম পিপল ডেলিউট দেমসেলফ ইনটু বিলিভিং দ্যাট, নিজেদেরকে ভুল এটা বোঝায়, নিজেরাই নিজেদেরকে ভুল বা ভ্রান্তির মধ্যে রাখে যে তারা ছাড়া যেন ওই কোম্পানিটা, যে কোম্পানি তারা কাজ করে সেই কোম্পানি যেন অচল। ঠিক আছে, তাহলে ডেলিউড হবে অপশনটা। নেক্সট চলে আসো, হিজ ড্যাশ অফ দ্য সাবজেক্ট ওয়াজ সো গুড দ্যাট স্টুডেন্টস হ্যাভ ভেরি ফিউ কোশ্চেন্স টু রেইজ, মানে তার কিছু একটা আছে ওই কোনো একটা সাবজেক্টের প্রতি এত ভালো যে তার স্টুডেন্ট খুব কম কোশ্চেনই জিজ্ঞেস করছে। দেখো স্টুডেন্ট কখন কোশ্চেন জিজ্ঞেস করবে, যখন স্টুডেন্ট কোনো কিছু বুঝতে পারবে না। তো স্টুডেন্ট যদি ঠিকমতো বুঝতে পারে তার মানে স্টুডেন্ট কোশ্চেন জিজ্ঞেস করবে না। এবার কোনটা হবে নিচে অপশানটা দেখো, এখানে আছে এক্সপোজিশন ক্ল্যারিটি। এবার ক্ল্যারিটি মানে কি পরিষ্কার। দেখো মানুষের নিজের ধারণা পরিষ্কার হতে পারে, কথাটা আমরা কি বলি ক্ল্যারিটি অফ আন্ডারস্ট্যান্ডিং। ধরো আমি যেটা তোমাকে বলতে চাচ্ছি তুমি যদি সেটা বুঝতে পারো তাহলে বলতে হবে তোমার ক্ল্যারিটি অফ আন্ডারস্ট্যান্ডিং আছে, মানে তোমার ক্ল্যারিটি, তোমার বোঝার মধ্যে একদম পরিষ্কারতা আছে, বুঝে ফেলেছো। তাহলে ক্ল্যারিটি হবে না, কারণ শিক্ষকের কোনো একটা কোয়ালিটির কথা বলছে যার জন্য ছাত্রটা কোনো কোশ্চেন জিজ্ঞেস করছে না। একটা কি আছে ডিসপোজ মানে কি ফেলে দেওয়া, নিষ্পত্তি। ডিসপোজিং মানে কি দেখবো যে ডিসপোজাল যে সেগুলো থাকে না, ব্যাগসগুলো থাকে যার মধ্যে আমরা নোংরা জিনিসগুলো ফেলে দিয়ে বাইরে ফেলে দিই, ডিসপোজাল। তো ডিসপোজিং মানে বাইরে ফেলে দেওয়া বা নিষ্পত্তি, এটা হবে না। এবং তাহলে কি আছে এক্সপোজিশন আর এক্সপোজার মানে কি কোনো কিছুর সামনে আসা, যেমন ধরো আমরা রোদে যাওয়া মানে কি আমরা রোদের এক্সপোজারে গেছি। আর এক্সপোজিশন মানে ব্যাখ্যা বা এক্সপ্লেনেশন। তাহলে বলতে হবে তার ব্যাখ্যা বা তার এক্সপ্লেনেশন এতটা সুন্দর কোনো একটা সাবজেক্টে যে স্টুডেন্টরা সেটা শোনে তাদের মনের মধ্যে ফিউ কোশ্চেন্স, মানে খুব অল্প কোশ্চেনই তাদের রেইজ হয়। ঠিক আছে, ভেরি ফিউ কোশ্চেন্স মানে প্রায় কোশ্চেন তাদের হয় না বললেই চলে, যে ভেরি ফিউ কোশ্চেন তাদের রেইজড হয়। ঠিক আছে, মানে তারা করতে পারে স্যারকে, কারণ বেশিরভাগ কোশ্চেন তারা স্যারের ব্যাখ্যাটা এত সুন্দর যে তারা ভালো মতোই বুঝতে পারে। দেখো এই যে 2023 অবধি, অর্থাৎ 2021 প্রথম পরীক্ষা শুরু হয়েছিল NM-GNM-এর, 21 দুবার পরীক্ষা হয়েছে, মানে দুটো শিফটে, 22 দুটো শিফটে, 23 একটা শিফটে পরীক্ষা হয়েছে। এই 5টা পরীক্ষাতে মোট এই কোশ্চেন্সগুলো এসেছিলো, তুমি দেখেই নিলে কতগুলো রিপিট এসেছিলো এবং কী ধরনের কোশ্চেন তোমাদের আসতে পারে। একদম টেনশন করবে না, এই কয়টা কোশ্চেন ভালো করে দেখে যাবে এবং তোমাদের যদি মনে হয় স্যার এর উপরে আমাদের কিছু প্র্যাকটিস করান 30-40টা বা 50টা কোশ্চেন, আমাকে অবশ্যই কমেন্টে জানাবা। আমি অবশ্যই তোমরা যেমন বলবে তেমন আমি কিন্তু তোমাদের জন্য ভিডিও তৈরি করতে থাকবো। দেখো যারা একদম নতুন HS জাস্ট দিয়েছো বা যারা একদম শুরু করতে পারোনি তাদের জন্য কিন্তু আমি বায়োলজির ক্লাস দেওয়া শুরু করেছি, তোমরা কিন্তু অবশ্যই ক্লাসটা চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো। যদি তোমাদের দরকার হয় অবশ্যই কমেন্টে জানাবে যে স্যার এই ক্লাসগুলো আমার দরকার আছে, তাহলে কিন্তু আমি বারবার করে সেই ভিডিওগুলো একের পর এক ভিডিওগুলো দিতে থাকবো। ঠিক আছে, তোমরা খুব ভালো থাকো।